देखो आज के तुम्हारे फ्रिक्शन पढ़ाबो তাহলে ফ্রিকশন সম্পর্কে আমরা সবাই জানি যে ফ্রিকশন একটা নিজের বডির ওপর কাজ করে না। ফ্রিকশন অ্যাটলিস্ট দুটো বডি হতে হবে আমাদের। তাহলে দুটো বডি যদি হয়, সাপোজ দেখো একটা বডি 1 একটা বডি 2 বডি 2, তাহলে এই বডি 1 আর বডি 2 এর মধ্যে তাদের একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে, সেটা কি পি। তাহলে এই পি পয়েন্টে আমার এই সারফেসটার ওপর দুটো বডির ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ট্যানজেন্সিয়ালি এবং দেখো যদি বডি সামনের দিকে মুভ করে, বডি যদি সামনের দিকে মুভ করে তাহলে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন অলওয়েজ তার অপোজিট ডাইরেকশানে কাজ করবে। মানে দেখো যে কোনো একটা বডির মুভমেন্ট যদি সামনের দিকে হয়, মোশনটা যদি সামনের দিকে হয়, তাহলে সেই বডিটার ফ্রিকশন তার অপোজিট ডাইরেকশানে ট্যানজেন্সিয়ালি বরাবর থাকবে, একই লাইন বরাবর। যদি এখন তুমি ইমাজিন করো যে এই ফ্লোরে একটা ব্লক তুমি রেখে দিয়েছো, তাহলে এই ব্লকটার নিশ্চয় একটা মাস আছে। সাপোজ এম ভরে একটা মাস তুমি রেখে দিয়েছো। যদি এম ভরে একটা মাস তুমি এই বডির ওপর রেখে দাও এবং এর ওপর যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই ফোর্সটায় কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করো, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই ব্লকটায় স্থির থাকবে। দেখো এই ব্লকটার মাস কত, এম, তাহলে তার ওয়েট এম জি, সেটা অলওয়েজ ডাউনওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে জি এর আন্ডারে, তাই তো? যে কোনো ওয়েট সেটা জি এর আন্ডারে আমাদের কাজ করে। এখন বডি যেহেতু এই বডিটার ওপর তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করোনি, তার জন্য বডি স্থির থাকবে। নিউটনের সূত্র অনুযায়ী স্থির থাকতে গেলে দেখুন ডাউনওয়ার্ড ডাইরেকশানে এম জি ফোর্স কাজ করছে, তাহলে তার ঠিক অপোজিট ডাইরেকশানে কী ফোর্স কাজ করবে? নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স। ঠিক আছে, তাহলে এখন মনে করো রেস্টে আছে, তার জন্য তোমার এম জি ইকুয়াল টু আর হয়ে যাবে। বডি রেস্টে আছে, তাহলে কি হয়ে যাবে? এম জি ইকুয়াল টু আর। এখন মনে করো তুমি এই ব্লকটাকে পি ফোর্স দিয়ে সামনের দিকে টানছো। তাহলে পি ফোর্স দিয়ে যখন তুমি সামনের দিকে টানবে, যেহেতু এই ফ্লোরের সাথে এই ব্লকটা কন্ট্যাক্টে আছে, তাহলে এই কন্ট্যাক্টের জন্য এই ফ্লোর আর এই ব্লকটার ট্যানজেন্সিয়ালি বরাবর ফোর্স, ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করবে এফ। তাহলে ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করছে আর পি ফোর্স তুমি এই দিকে দাঁড়াচ্ছ। তাহলে খেয়াল করে দেখো, ধরো আমাদের সামনে একটা টেবিল আছে, সেই টেবিলটাকে তুমি কি সবসময় সরাতে পারবে? সাপোজ এফ ফোর্স দিলে কোনো একটা ফোর্স লিমিট, তাহলে সবসময় কি আমি সেই বডিটাকে সরাতে পারবো? পারবো না। তাহলে কখন বডিটাকে সরাতে পারবো? যখন ওই টেবিলটার লিমিটিং ফ্রিকশনকে তুমি ক্রস করে যাবে। টেবিলটার লিমিটিং ফ্রিকশনকে যখন তুমি ক্রস করে যাবে, তখন তোমার টেবিলটার মুভমেন্ট হবে বা মোশন শুরু হবে। তার মানে ধরো সাপোজ এই পি ফোর্সের মান যদি আমি সাপোজ 10 নিউটন ধরে নিই এখন এক্সাম্পল স্বরূপ, আর এর মাস সাপোজ 10 কেজি, তাহলে তার ওয়েট কত? 10 ইন্টু জি। ঠিক আছে, আর আমরা জানি যে এফ মানে ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ প্রপোর্শনাল টু আর, নর্মাল রিয়াকশন আর। তাহলে এখান থেকে দেখো যে এফ ইকুয়াল টু মিউ আর। তাহলে এফ ইকুয়াল টু মিউ আর হলো, যেখানে এফ কি আমার ফ্রিকশনাল ফোর্স, মিউ কি আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর হচ্ছে নর্মাল রিয়াকশন। আর হচ্ছে আমার
নর্মাল রিয়াকশন। তাহলে এফ ইকুয়াল টু মিউ আর যদি হয়ে যায়, তাহলে আমি ধরে নিলাম যে এই ব্লকটার মাস এম এবং তার ওয়েট 10g, সেটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে অবভিয়াসলি কাজ করবে। তাহলে তার নর্মাল রিয়াকশন আর কত হবে আমাদের? অবভিয়াসলি 10g। তাহলে পি ফোর্স দিয়ে টানছো সেটার ভ্যালু কত? 10 নিউটন। আমি যদি এর কোএফিসিয়েন্ট ফ্রিকশন মিউ সমান 0 ধরি, তাহলে ফ্রিকশনাল ফোর্স এফ কত আসছে দেখো, এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর। মিউর ভ্যালু কত নিয়েছি? 0.2। আর এর ভ্যালু কত আছে? 10g, 10 ইন্টু জি। দেখো আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 এর ভ্যালু, জি এর ভ্যালু 10 ধরতে পারি। তাহলে এখানে কত আসছে দেখো, 0 0 ক্যান্সেল, 20 নিউটন। তার মানে তুমি 20 নিউটন ফোর্স দিয়ে টানছিলে, আর এই মাস মানে 10 কেজি মাসের জন্য এই বডিটার ফ্রিকশনাল ফোর্স কত পেলে তুমি? 20 নিউটন। 10 কেজি মাসের জন্য এই ব্লকটার তুমি ফ্রিকশনাল ফোর্স কত পেলে? 20 নিউটন। তাহলে 20 নিউটন দিয়ে টানছো আর ফ্রিকশনাল ফোর্স আছে 20। তাহলে এই এখন কি আমার ব্লকটা সরবে? সরবে না, কারণ তার যে লিমিটিং ফ্রিকশন, সে লিমিটিং ফ্রিকশন কত আছে? 20 নিউটন। তাহলে দেখো তোমার কি হলো যে 20 নিউটন হচ্ছে এফ লিমিটিং, 20 নিউটন হচ্ছে তোমার এফ লিমিটিং ফোর্স। আর অ্যাপ্লাইড ফোর্স কত আছে? অ্যাপ্লাইড ফোর্স 20 নিউটন। তাহলে যখন এফ লিমিটিং আর অ্যাপ্লাইড ফোর্স সমান হয়ে গেছে, দেখো এখানেও 20 নিউটন, এখানেও 20 নিউটন, তাহলে বডি তো আমার মুভ করবে না। এখন যদি এই অ্যাপ্লাইড ফোর্সের মান তোমার সাপোজ 21 নিউটন ধরে নাও, তাহলে এই একই ব্লকের জন্য তোমার মিউ তো কনস্ট্যান্ট, তার সাথে সাথে 10g সেটাও কনস্ট্যান্ট, যেহেতু তার মাস এম আর জি তো অলরেডি কনস্ট্যান্ট আমার। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যদি 21 নিউটন হয়ে যায় আর তুমি ফ্রিকশনাল ফোর্স কত পেয়েছো? 20 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স 20 নিউটন আর অ্যাপ্লাইড ফোর্স 21 নিউটন। তাহলে এখন কেসটা কী হবে? তার মানে কোনো একটা টেবিল ছিল, তোমার টেবিলের ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ছিল এফ লিমিটিং 20 নিউটন, এখন তুমি তার উপর অ্যাপ্লাইড ফোর্স কত দিয়েছো? 21 নিউটন। তাহলে খেয়াল করে দেখো, এবার কিন্তু আমার সেই টেবিলটার মুভমেন্ট শুরু হয়ে যাবে বা তার মোশন স্টার্ট হয়ে যাবে। তাহলে জাস্ট এফ লিমিটিংকে যখন ক্রস করে যাচ্ছে, তখন আমার বডি আর স্টেবল অবস্থায় থাকছে না বা স্ট্যাটিক অবস্থায় থাকছে না, তার একটা মোশন স্টার্ট হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা পাবো কাইনেটিক ফ্রিকশন। তখন সেই ফ্রিকশনটাকে বলবো আমরা কাইনেটিক ফ্রিকশন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু অ্যানালাইটিক্যাল স্ট্যাটিক্স পড়ছি, তাহলে এটার আমাদের আপাতত দরকার নেই। অনেক রকম ফ্রিকশন আছে আমাদের, এক স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, রোলিং ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনকে অনেক সময় ডাইনামিক্যাল ফ্রিকশনও বলা হয়, ডাইনামিক্যাল ফ্রিকশন। তাহলে আমরা দেখলাম ফ্রিকশনাল ফোর্স তার ম্যাক্সিমাম লিমিটকে ক্রস করছে না। ম্যাক্সিমাম লিমিট কী পেলাম আমরা এখানে? এফ লিমিটিং। যে এফ লিমিটিং কেসটাই কী হবে, আমার বডি মানে ফ্রিকশনাল ফোর্স যখন আমার এফ লিমিটিং, তখন বডি হ্যাজ জাস্ট টেন্ডেন্সি টু মুভ। বডি হ্যাজ জাস্ট টেন্ডেন্সি টু মুভ করবে না, কিন্তু তার টেন্ডেন্সি থাকবে মুভ করার। তখন তার জন্যই বলা হয় সেই ফ্রিকশনাল ফোর্সটাকে এফ লিমিটিং বলা হয়। তাহলে দেখো এফ লিমিটিংয়ের ক্ষেত্রে তুমি কী পেলে? এফ ইকুয়াল টু মিউ আর, যেখানে মিউ কি? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর আমার নর্মাল রিঅ্যাকশন, আর এফ হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স। আমাদের ফ্রিকশনের আর একখানা ল আছে, যদি আমার রিলেটিভ মোশনের ক্ষেত্রে কাজ করে। রিলেটিভ মোশনের ক্ষেত্রে আমার কি হয়? যখন রিলেটিভ মোশনের রেসপেক্টে আমরা ভাববো,
সেই রিলেটিভ মোশনের কেসটা কি, তখন আমার এফ ফ্রিকশনাল ফোর্স বলছে এফ লেস অর ইকুয়াল টু মিউ আর, স্লাইডলি লেস দ্যান হয়ে যাবে কার থেকে, আমার প্রিভিয়াস যে এফ লিমিটিংয়ের জন্য পেয়েছিলাম মিউ আর, এফ ইকুয়াল টু মিউ আর, এটা কোন কেসে ছিল, যখন ফ্রিকশন আমার লিমিটিং, ফ্রিকশন ইজ লিমিটিং, ফ্রিকশন যখন আমার লিমিটিং ছিল তখন আমি পেয়েছিলাম এ ইকুয়াল টু মিউ আর। যদি আমার রিলেটিভ মোশন শুরু হয়ে যায়, রিলেটিভ মোশনের ক্ষেত্রে কিন্তু এই ফ্রিকশনাল ফোর্স লেস অর ইকুয়াল টু মিউ আর হবে, যেখানে মিউ আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে নর্মাল রিয়াকশন। দেখো তাহলে কি ছিল, যে বললাম তোমাদের এটা টেবিল ছিল, তাহলে এর যদি ফ্রিকশনাল ফোর্স এফ হয়, সাপোজ এফ এর ভ্যালু 10 নিউটন, তাহলে তুমি মনে করো এর ওপর তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। আমি কি করলাম, কোনো একটা টেবিলটার ফ্রিকশনাল ফোর্স কত এফ, এবং সে এফকে একটা ম্যাগনিটিউড হিসেবে ডিনোট করলাম 10 নিউটন। এখন এই বডিটার ওপর যদি তুমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে বডি কি আমার মুভ করবে না। 2 নিউটন অ্যাপ্লাই করলে তখনও মুভ করবে না। এরকম করে দেখো তুমি যতক্ষণ না 10-এর থেকে বেশি দিচ্ছ, 10 নিউটন দিলে, 10 নিউটন দিলেও তোমার বডি মুভ করবে না। কিন্তু এই 10 নিউটন ফোর্স, এখানেও 10 আছে, এটাও 10 হচ্ছে, তাহলে এই কেসটাতে যখন 10 নিউটন ফোর্স দিয়ে দিলে বডিটার উপর, তখন বডি হ্যাজ জাস্ট টেন্ডেন্সি টু মুভ, বডি হ্যাজ জাস্ট টেন্ডেন্সি টু মুভ। তাহলে বডি মুভ করছে কখন, তাহলে বডি মুভস অনলি হোয়েন পি গ্রেটার দ্যান এফ, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দ্যান ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স গ্রেটার দ্যান ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই কেসটাতেই আবার বডি মুভ করবে। তাহলে বডির ফ্রিকশনাল ফোর্স যখন তুমি জেনে যাবে সেটা 10 নিউটন, তাহলে তার থেকে কম ফোর্স দিলে 1 নিউটন, 3 নিউটন, এমন করে তুমি 3, 2.5, 2.5 সামথিং এরকম করতে করতে যখন তুমি 10 নিউটন ফোর্স দিতে গেলে 10 নিউটন ফোর্সের সময় বডি কী থাকবে, বডি হ্যাজ জাস্ট টেন্ডেন্সি টু মুভ, বডি মুভ করবে না। যখনই এবার ধরো, এবার মনে করো তুমি 10.1 নিউটন ফোর্স দিয়ে দিলে, এবার কিন্তু আমার বডি মুভ চলতে শুরু করবে। বডি তার ফ্রিকশানকে, এই যে লিমিটিং ফ্রিকশান এফ ছিল, সেই ফ্রিকশানকে ক্রস করে যাবে। তাহলে বডি কখন ক্রস করে যাচ্ছে, যখন বডি তার ফ্রিকশনাল ফোর্স থেকে বেশি। দেখো আমার ফ্রিকশনাল ফোর্স 10 ধরেছিলাম, সেখান থেকে অ্যাপ্লাইড ফোর্স এখন কত নিচ্ছি, 10.1 নিউটন। তাহলে 10.1 নিউটন অবভিয়াসলি 10 নিউটন থেকে বড়, তার জন্য বডি এবার আমার মুভ করে যাবে। তাহলে এই যে ম্যাক্সিমাম ফ্রিকশানের ভ্যালু, সেটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশান। আর এই লিমিটিং ফ্রিকশানকে অনেক সময় বলা হয় ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশান। এই এফ লিমিটিং যেটা আমরা লিখছি, এটাকে বলা হয় ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন যদি ক্রস করে যায়, তাহলে বডি আমার মুভ করবে। তাহলে খেয়াল করে দেখো যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এক্ষেত্রে কত থাকবে, অবভিয়াসলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সবসময় আমার 0 থেকে 1 এর মধ্যে থাকবে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সবসময় 0 থেকে 1। এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালের ওপর কাজ করে এই এক্সপেরিমেন্ট করে আমরা
এই মিউর ভ্যালু পেতে পারি। যেমন ধরো যদি আমরা রাবার দুটো বডি এমন নিলাম যে দুটো বডি রাবার, তখন ফ্রিকশনটা কেমন হবে? তখন ফ্রিকশনের নিশ্চয়ই বেশি হবে, রাবারের জন্য তার ফ্রিকশনটা বেশি হয়ে যাবে। এবার ধরো একটা ওয়েলি ফ্লোর নিয়ে নিলে, তার সাথে অন্য একটা কোনো বডি রেখে দিলে, সাপোজ কিছু একটা প্লেট ব্যান্ড সন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অনেকটা কমে যাবে। কারণ কি সেই জায়গাটায় ওয়েলি ফ্লোর মানে কি, ওয়েলি ফ্লোর যদি নিয়ে নাও তাহলে সেখানে ফ্রিকশনটা অনেকটা স্মুথই হয়ে যাবে, আর স্মুথই হয়ে গেলে অবশ্যই সেটা ফ্রিকশন কমে যাবে, তাই নয় কি? যদি ধরো স্মুথলেস ফ্রিকশন মানে জিরো, মিউর ভ্যালু জিরো, সে মিউর ভ্যালু যখন জিরো হবে তখন ধরে নেওয়া হয় যে মিউ ইকুয়াল টু জিরো। এইখানে ধরে নেওয়া হয় যে ফ্লোর বা যে বডি আছে বা যে কার্ভে তোমার দুটো বডি কন্ট্যাক্ট আছে সেই জায়গাটায় কি পারফেক্টলি স্মুথ, পারফেক্টলি স্মুথ, পারফেক্টলি স্মুথ। যেমন দেখো আমার এই বোর্ডের প্লেন যতটুকু স্মুথ, এই মেজের ফ্লোর কিন্তু ঠিক ততটাও স্মুথ না, ঠিক আছে? তাহলে এইখানে আমার এই বোর্ডের প্লেনে ফ্রিকশনটা কম, কার থেকে? কম্পেয়ার টু ওয়াল অ্যান্ড ফ্লোর, কম্পেয়ার টু ওয়াল অ্যান্ড ফ্লোর। তাহলে মিউ যদি আমার জিরো হয়ে যায় তাহলে সেই ফ্লোর বা সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কী হয়ে যাবে? পারফেক্টলি স্মুথ, মানে সেখানে ফ্রিকশন নেই বললেই চলে। এখন দেখো যে একটু আগে দেখছিলে যে বডি 1 আর বডি 2, তাহলে পি পয়েন্টে তারা কন্ট্যাক্টে আছে, তাদের ফ্রিকশনাল ফোর্স সবসময় আমার ট্যানজেন্সিয়ালি কাজ করবে। সাপোজ এফ আমার ফ্রিকশনাল ফোর্স, তাহলে পি পয়েন্ট যদি কন্ট্যাক্টে থাকে তাহলে পি পয়েন্টের ওপর কার্ভের নর্মাল রিয়াকশান কত হয়ে যাবে? আর এখন যদি এফ আর আর এর রেজাল্টাল তুমি এফ ধরে না, এস ধরে নাও, এফ অ্যান্ড আর এর রেজাল্টেন্ট ফোর্স এস, ঠিক আছে? তাহলে এফ আর আর, তার মানে এস এর ভ্যালু কত হয়ে গেল তোমার? আর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দিস কি বললাম? এফ একটা ফ্রিকশনাল ফোর্স, আর হচ্ছে তার ওই পয়েন্ট অফ কন্ট্যাক্টের নর্মাল রিয়াকশান। তাহলে দুটোই তো ফোর্স আমার, এফ ফোর্স আর আর ফোর্স। তাহলে এই ফোর্সের যদি একটা রেজাল্টেন্ট তুমি তো পাবেই, আমরা দেখেছি কম্পোনেন্ট রিজলভ করে যে তার রেজাল্টটা এভাবে ফাইন্ড আউট করতে পারি। আমি ধরে নিলাম সেই রেজাল্টেন্টটা এস, তাহলে এই এসটা নর্মাল রিয়াকশানের সাথে যে অ্যাঙ্গেল করছে, এই এসটা নর্মাল রিয়াকশানের সাথে যে অ্যাঙ্গেল করছে ল্যামডা, সেই ল্যামডাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই ল্যামডাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে? দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ধরে নাও আমার এফ লিমিটিংয়ের ক্ষেত্রে, এফ লিমিটিং আমরা কি পেয়েছি? মিউ ইন্টু আর। এফ লিমিটিংয়ের ক্ষেত্রে আমরা পেয়েছি মিউ ইন্টু আর। তাহলে এই অ্যাঙ্গেলের করসপন্ডিং যদি ফোর্সকে রিজলভ করো তুমি, তাহলে কি দেখতে পাচ্ছ যে আর ইকুয়াল টু এস কস ল্যামডা, এফ ইকুয়াল টু এস অফ সাইন ল্যামডা, ঠিক আছে? তাহলে এফ বাই আর করো, ক্যালকুলেট করো, এটা কত আসবে? এফ বাই আর করলে ট্যান ল্যামডা। আর এফ লিমিটিংয়ের জন্য আমরা অলরেডি কী পেয়েছি? এফ লিমিটিং সমান মিউ আর। তাহলে যখন লিমিটিং কেস হচ্ছে এফ বাই আর, সেটা কি আমার মিউ, অলরেডি এখান থেকে এফ বাই আর সেটাই তো মিউ। তাহলে এটা এখানে সাবস্টিটিউট করো, দেখো সেটা ট্যান ল্যামডা। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন তাদের রেজাল্ট্যান্টের সাথে নর্মাল রিয়াকশানের যে কোণ আর তার ট্যানজেন্ট ভ্যালুর সাথে সমান।
দেখো আমাদের কোনো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অবশ্যই কিন্তু রেজাল্ট্যান্ট অ্যান্ড নর্মাল রিয়াকশনের সাথে কোণ করবে, ফ্রিকশনাল ফোর্সের সাথে অ্যাঙ্গেল করে না। তাহলে যে অ্যাঙ্গেলটা মিউ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত পেয়ে যাচ্ছি আমরা, ট্যান ল্যামডা। এটা কোন কেসের জন্য পাচ্ছি, যেখানে আমার হোয়েন ফ্রিকশনাল ফোর্স ইজ লিমিটিং, when frictional force is limiting, frictional force যখন লিমিটিং তখন আমরা মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা পাচ্ছি। এখন যদি ফ্রিকশনাল ফোর্স লিমিটিং না হয়, ধরো এফ লিমিটিং হলো না, তাহলে কি যেমন একটু আগেও বলছিলাম আমরা 10 নিউটন যদি ফ্রিকশনাল ফোর্স থাকে 1 নিউটন দিলাম, সেটা ফোর্স দিলাম কিন্তু সেটা হচ্ছে আমার লিমিটিং না। তাহলে আমার এমন তো ফ্রিকশনাল থেকে তো আমি লিমিটিং ফ্রিকশন থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো নাও সেই ক্ষেত্রে তোমার তাহলে এদিকে এফ ফোর্স কাজ করছে, এটা বডি 1 বডি 2, এটা তোমার এফ, এটা আর। তাহলে এখন নর্মাল কোন যে কোনো অ্যানিহাউ কোন থিটা ধরে নিলাম। সিমিলারলি আগের মতোই তাহলে তুমি কি পাচ্ছ, এফ ইকুয়াল টু আগের মতোই দেখো এফ ইকুয়াল টু এস অফ সাইন থিটা আর ইকুয়াল টু এস অফ কস থিটা। তাহলে এখন এফ বাই আর ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান অফ থিটা। তাহলে অবভিয়াসলি এখানে এই কেসটাতে যদি আমি আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে বাট আমার ফোর্স অফ ফ্রিকশনটা লিমিটিং না, তাহলে ফোর্স অফ ফ্রিকশন লিমিটিং যদি না হয় তাহলে অবভিয়াসলি ফোর্স অফ ফ্রিকশন লেস দ্যান মিউ আর। তাহলে ফোর্স অফ ফ্রিকশন লেস দ্যান মিউ আর, তাহলে ভ্যালু বসাও এফ বাই আর লেস দ্যান মিউ। তাহলে এফ বাই আর এর ভ্যালু কত পেলে, ট্যান থিটা, তাহলে সেটা লেস দ্যান মিউ। তাহলে অ্যানি অ্যাঙ্গেল থিটা হোয়েন দ্য সিস্টেম ইজ ইকুইলিব্রিয়াম, তাহলে এফ ফ্রিকশনাল ফোর্স এফ লেস দ্যান মিউ আর, তাহলে এফ বাই আর ইকুয়াল টু লেস দ্যান মিউ, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লেস দ্যান মিউ। তাহলে এই কেস এফ লিমিটিং কেস, এফ লিমিটিং কেস আর এফ নন লিমিটিং কেস। এই কেস দুটো যদি কম্বাইন করো তাহলে কি পাচ্ছ তুমি, যে মিউ ট্যান থিটা লেস অর ইকুয়াল টু মিউ, আর মিউ এর ভ্যালু দেখো এখানে ট্যান ল্যামডা, তাহলে থিটা লেস অর ইকুয়াল টু ল্যামডা। তাহলে খেয়াল করে দেখো যখন আমার সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেল কোথায় পাবো, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল পাবো এফ লিমিটিং কেসটায়। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল আমরা ধরেছিলাম এফ লিমিটিং ক্ষেত্রে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা পেলাম, আর এফ যখন নন লিমিটিং তখন কি পেলাম, ট্যান থিটা ইকুয়াল টু লেস দ্যান মিউ। তাহলে এই কেস দুটো যদি কম্বাইন করে দিই, সাপোজ যদি একটা কেস 1 করো, এটা কেস 2 হিসেবে আইডেন্টিফাই করো, তাহলে কেস 1 অ্যান্ড কেস 2কে কম্বাইন করলে দেখো তুমি পাচ্ছ যে ট্যান থিটা লেস অর ইকুয়াল টু মিউ ছিল, আর মিউ ইকুয়াল টু অলরেডি কত আছে, ট্যান ল্যামডা, তাহলে থিটা লেস অর ইকুয়াল টু ল্যামডা। তাহলে থিটা লেস অর ইকুয়াল টু ল্যামডার জন্য তুমি কি পেলে, এখান থেকে দেখো যে এই ল্যামডাটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এটা কার জন্য ছিল, এটা এফ লিমিটিংয়ের জন্য ছিল। সিস্টেম দুই ক্ষেত্রেই কিন্তু আমার ইকুইলিব্রিয়ামে আছে, মানে স্টেবলে আছে, স্থির আছে, স্ট্যাটিক অবস্থায় আছে। তাহলে দুই ক্ষেত্রে আমার সিস্টেম স্ট্যাটিক আছে, কিন্তু কেসটা কি, যে যখন এফটা লিমিটিং হতে হবে আর এফটা নন লিমিটিং হতে হবে। নন লিমিটিংয়ের ক্ষেত্রে কী পেলে, ট্যান থিটা লেস দ্যান মিউ, আর লিমিটিংয়ের ক্ষেত্রে পেয়েছে কত, মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। তাহলে দুটোকে কম্বাইন করো, ট্যান থিটা লেস অর ইকুয়াল টু মিউ ইকুয়াল টু ট্যান অফ ল্যামডা, তাহলে থিটা লেস অর ইকুয়াল টু ল্যামডা। তাহলে এই যে থিটা লেস অর ইকুয়াল টু ল্যামডা এর মিনিংটা কি আলটিমেটলি দেখো,
সাপোজ মনে করো এই ব্লকটার ফ্রিকশনাল ফোর্স কত? ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন। তাহলে দেখো যখন তুমি 1 নিউটন ফোর্স দিচ্ছ তখন মনে করো তার অ্যাঙ্গেল θ1। 1 নিউটন ফোর্স দেওয়ার ফলে তার যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা θ1। এইরকম করে যখন তুমি θ2 নিউটন ফোর্স দিলে সেটা θ2 অ্যান্ড সো অন, এরকম করে 10 নিউটন ফোর্স দিলে তখন θ10। তাহলে এইখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে বলতে পারো যে θ1, θ2, ডট ডট, এটা θ9 পর্যন্ত যাবে এবং θ10। তার মানে এফ লিমিটিংয়ের সময় যে ফোর্স তুমি দিয়েছো সেই ফোর্সটা যে অ্যাঙ্গেল করছে, যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, সেই অ্যাঙ্গেল অফ ফ্রিকশানের মানটাই সবসময় বেশি থাকবে, যে θ10 সবসময় আমার বেশি হবে। আর এদিকে যেমন 1 নিউটনের জন্য θ1 অ্যাঙ্গেল দিয়েছিলে, 2 নিউটনের জন্য θ2, তাহলে এই θ1, θ2, θ9 সবসময় θ10 থেকে ছোট হবে আবার। ঠিক আছে।